মুভির শুরুতেই আমরা জঙ্গলের ভেতর একজন লোককে দেখি যার নাম ঈশ। সে একজন বায়োলজিস্ট আর নিজের রিসার্চের কারণে শহর থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে থাকছিল। একদিন এই রিসার্চের সময় জঙ্গল থেকে একটা বিষধর সাপ তাকে কামড় দেয়। ঈশ আতঙ্কিত হয়ে যায় আর এখানেই তার ফোনটাও পড়ে যায়। এখন সে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে না। নিজেই সে কামড়ের জায়গাটা চুষে বিষ বের করার চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় না। বাড়ি গিয়ে সে বিষ বের করার জন্য একটি ছোট ক্ষত তৈরি করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষ তার শরীরে ছড়িয়ে পড়ছিল আর তার অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হচ্ছিল। সে অনেকদিন এভাবেই পড়ে থাকে। একদিন তাকে নিতে অনেকগুলো সায়েন্টিস্টও সেখানে আসে। ঈশের কিছুটা হুঁশ ছিল, সে তখনও জীবিত ছিল, কিন্তু তার শরীরে একদমই শক্তি ছিল না। সে সাহস করে ওদের ডাকতে চেষ্টা করছিল, কিন্তু কোনো আওয়াজ বের করতে পারেননি। আর এদিকে সবাই এটা জেনে চলে যায় যে ঈশ এখানে নেই। এরপর সিন কাট হয়ে কিছুদিন পরের আরেকটা সিন দেখানো হয়। সে হাতে যে কাঠ দিয়েছিল, এখান দিয়ে তার শরীর থেকে বিষ বের হতে থাকে। আর যে সামান্য বিষ তার মস্তিষ্কে প্রভাব ফেলেছিল, সেটাও এখন ঠিক হতে শুরু করেছিল। শুধু মাঝে মাঝে তার একটু আধটু হ্যালুসিনেশন হতো। হুঁশে আসার পর সে সঙ্গে সঙ্গে শহরের হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের গাড়ি পরিষ্কার করে শহরের দিকে বেরিয়ে পড়ে, কিন্তু একটা অদ্ভুত বিষয় সে নোটিস করে। রাস্তায় কোনো গাড়ি নেই। আর যখন সে শহরে পৌঁছায়, সেখানে কোনো মানুষ জীবিত দেখতে পায় না। সব বিল্ডিংস একদম খালি পড়েছিল। এটা দেখে হতাশ হয়ে যায়। এখানে একটা প্যান্ডেমিক, মানে একটা মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েকদিনের মধ্যেই পুরো জনসংখ্যা সবাইকে মেরে ফেলেছিল। ঈশ যেহেতু একজন বায়োলজিস্ট, সে বুঝে যায় যে সে অনেক দিন মানুষ থেকে দূরে ছিল, তাই এই ভাইরাস তার উপরে অ্যাটাক করেনি এবং সে সার্ভাইভ করে গেছে। স্বাভাবিকভাবেই জনসংখ্যা শেষ হয়ে যায়। এখানে না কোনো শাসন ব্যবস্থা আছে, না কোনো কিছুর মালিক আছে। ঈশের হঠাৎ করেই নিজের পেরেন্টসদের কথা মনে পড়ে। দ্রুত সে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যায়। বাড়ি গিয়ে দেখে তার পেরেন্টস অনেকদিন ধরেই মারা গেছে আর তাদের বডির অবস্থা খুবই খারাপ। সে অনেক কাঁদে, কিন্তু তারপর নিজেকে শক্ত করে নিজেই বাড়ির বাইরে কবর খুঁড়ে তাদের বডি কবর দেয়। সকালে উঠে সে আবার পুরো শহর দেখে, আর কোনো মানুষ জীবিত নেই। এটা ভাবতে সে সিদ্ধান্ত নেয় সে অন্য একটা শহরে যাবে। সে লাস ভেগাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু জরুরি জিনিস আর একটা গান নিয়ে সে বেরিয়ে পড়ে, কিন্তু যে ব্রিজ লাস ভেগাসের দিকে যায় সেটাও সিল করা ছিল। এটা দেখে তার খুব রাগ ওঠে। তবুও লম্বা রাস্তা ধরে যখন সে লাস ভেগাস পৌঁছায়, দেখে সেখানেও সবাই মারা গেছে। বড় বড় মলস, বিশাল হোটেল, ক্যাসিনো সব ফাঁকা। থেমে গিয়ে সে একটা হোটেলে ঢুকে পড়ে, যেখানে রাত কাটায় আর দামি দামি জিনিস এনজয় করে, কারণ এখন এগুলো সবই তার জন্য ফ্রি। ঈশের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল যে সে কাউকে পাবে না, কিন্তু ভাগ্য ভালো, পরের রাতেই সে দুজন মানুষকে পায় এবং দুজনই ওই ভাইরাস থেকে বেঁচেছিল। মেয়েটা নিজের দুঃখ ভরা গল্প বলে। সে ভিডিও কলে নিজের ফ্যামিলিকে মরতে দেখেছে, আর এখন তার বাঁচার কোনো আশা নেই। আর ওই লোকটাও মরতে যাচ্ছিল, কারণ এমন একা দুনিয়ায় সে সার্ভাইভ করতে পারবে না। আজ রাতের জন্য তারা ঈশের সাথে স্টে করে, কিন্তু সকাল হতেই ঈশের কাছে তাদের উদ্দেশ্য খারাপ মনে হয়। ওই লোকটার কাছে একটা গান ছিল আর সে তিনজনকেই মেরে ফেলার উদ্দেশ্য করছিল, কিন্তু ঈশ তো বাঁচতে চায়, তাই সে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। পেছন থেকে সে গুলি চলার শব্দ শোনে, মানে ওই দুইজন নিজেদেরই জীবন শেষ করে দিয়েছে। এই ঘটনা ঈশকে আরো বেশি ভেঙে দেয়। তার তীব্রভাবে মনে হতে থাকে সে এখন পুরো দুনিয়ায় একাই বেঁচে আছে। সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। রাস্তায় তার গাড়ির সামনে একটা ডগও চড়ে আসে। ওই ডগটাও একদম ঈশের মতো একা ছিল। ঈশ তাকে নিজের সাথী বানিয়ে নেয় আর তার বাঁচার নতুন আশা জেগে ওঠে। সে নতুন করে নিজের লাইফ শুরু করে, সার্ভাইভালের বই পড়া শুরু করে। খাওয়া দাওয়া এখানে কোনো কমতি ছিল না। এখন আর রোজগার করারও দরকার নেই। প্রতিদিন কাজের সময়ের মতো করে সে পুরো টাউনে ঘোরে, এই আশায় হয়তো কোনো মানুষ পেয়ে যাবে। কিন্তু প্রতিদিনই সে হতাশ হয়ে ফিরে আসে। একদিন সে চা খেতে খেতে নিজের ডগকে নিয়ে উইন্ডোর কাছে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ডগটা হঠাৎ করে ঘেউ ঘেউ করে ওঠে, কারণ সে কোনো মানুষের উপস্থিতি টের পেয়েছিল। দূরে একটা বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল সেখানে কোনো মানুষ থাকতে পারে। সঙ্গে সঙ্গে সে গাড়ি বের করে সেই বাড়ির দিকে যায় যেখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। ভাগ্য ভালো, সেখানে সত্যি একজন মেয়ে ছিল। ঈশকে দেখে মেয়েটা ভয় পেয়ে যায়। ঈশ তাকে বিশ্বাস করায় যে সে তাকে কোনো ক্ষতি করতে আসেনি, সেও একজন একা মানুষ আর অন্য কোনো মানুষের খোঁজ করছে। এটা শুনে মেয়েটা তাকে নিজের বাড়িতে আসার অনুমতি দেয়। মেয়েটির নাম ছিল এমা। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি এই প্যান্ডামিকে প্রায় 1 বছর হয়ে গেছে। এমা আর ঈশ এই পুরো 1 বছরে তাদের দুজন ছাড়া আর কোনো মানুষ দেখেনি। তারা খুব খুশি ছিল যে তারা একে অপরকে পেয়েছে, না হলে একা একা জীবন কাটানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিল, কারণ মানুষ সমাজে থাকার অভ্যাসী। একা থাকার কারণে তাদের মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা দুজন একসাথে ঈশের বাড়িতে থাকবে, কারণ ঈশের বাড়ির খুব কাছে একটা জেনারেল স্টোর ছিল, সেখানে খাবারের সাপ্লাই ছিল। আর ঈশ তার বাড়ি
বাড়িতেও অনেক জিনিস স্টোর করে রেখেছিল যেগুলো তাদের বেঁচে থাকা সহজ করতে পারে। এমাও ঈশের বাড়িতে চলে আসে। এখানে তারা একসাথে থাকা শুরু করে। তখন তাদের জীবন আগের থেকে অনেক ভালো হয়ে যায়। এমা ঈশকে অনেক কাজে সাহায্য করে। সে ঈশের হুলিয়া ঠিক করে দেয় আর সাথে সাথে তারা ঈশের বাড়ির রিনোভেশনও শুরু করে দেয়। কারণ এই পুরো 1 বছরে ঈশ নিজের বাড়ির দিকে কোনো নজরই দেয়নি। একসাথে কাজ করার জন্য তারা রোজ সকালে ওঠে আর নিজেদের টার্গেট পূরণ করে। তারা এটাও বুঝতে পারে যদি দুনিয়ায় শুধু ওরাই দুজন বেঁচে থাকে তাহলে এখন তাদের জনসংখ্যাও বাড়াতে হবে। প্রথমে এটা দুজনেরই সিদ্ধান্ত ছিল, কিন্তু ঈশ যখন জানতে পারে এমা প্রেগনেন্ট হয়ে গেছে তখন সে খুব বেশি ভয় পেয়ে যায়। তার ভয় ছিল তার বাচ্চা কি এই অদ্ভুত দুনিয়ায় সার্ভাইভ করতে পারবে। এমা তাকে সাহস দেয় যে সব ঠিক হয়ে যাবে। ঈশ যেহেতু একজন বায়োলজিস্ট ছিল, সে বই পড়ে বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতি শেখা শুরু করে। কারণ সে জানতো তারা দুজন একা, তাই এই কাজ তাদের নিজেদেরই করতে হবে। সাথে সাথে তারা এই বাড়িটাকে আরো পারফেক্ট করার চেষ্টা করতে থাকে। ঈশ এখানে সোলার প্যানেলও লাগিয়ে নেয় যাতে তাদের ঘরে ইলেকট্রিসিটির কোনো কমতি না হয়। প্যান্ডামিকে যেহেতু অনেক সময় পেরিয়ে গিয়েছিল তাই শহরটাও ধীরে ধীরে জঙ্গলের মতো হয়ে উঠতে লাগলো আর জঙ্গলের প্রাণীরাও শহরের এলাকার দিকে আসতে শুরু করলো। এটা তাদের জন্য বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছিল। তাই তারা নিজেদের বাড়ির চারপাশে একটা বেড়া বানিয়ে নিল আর ওই প্রাণীগুলো থেকে বেঁচে থাকার জন্য নিজেদের কাছে কিছু অস্ত্রও রাখলো। এরা নিজেরাও অনেক পোষা প্রাণী পুষতে শুরু করেছিল যেগুলো তাদের প্রয়োজনীয় অনেক জিনিসের ব্যবস্থা করে দিত আর এতে ওরা বেশি করে ব্যস্তও থাকতে পারত। মানুষ না থাকার কারণে চারপাশে পুরো এলাকা সবুজে ভরে গেছে, বাতাসও খুব পরিষ্কার হয়ে গেল। তাদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছিল। এক কথায় তাদের লাইফ এভাবে একদম পারফেক্ট চলছিল। কিন্তু একদিন তাদের সামনে আরেকটা বড় বিপদ এসে দাঁড়ালো। কে জানে কোথা থেকে শহরে হঠাৎ করে অসংখ্য ইঁদুর চলে আসে। ইঁদুরগুলো দেখে ঈশ খুব বেশি আতঙ্কিত হয়ে গেল। এই ইঁদুরগুলোকে বাড়ি থেকে দূরে রাখার জন্য ঈশ নিজের বাড়ির চারপাশে সব রকম আবর্জনা জ্বালাতে শুরু করলো, কিন্তু এটা এক রাত পর্যন্তই কাজ করত। এমা তাকে বুঝালো আমরা এরও সমাধান বের করে ফেলবো। সকাল হলে ঈশ বাইরে যায়, আশপাশ থেকে অনেকগুলো বিড়াল ধরে নিয়ে এসে সেখানে ছেড়ে দেয়। বিড়ালগুলো ইঁদুর খাওয়া শুরু করে আর শেষে তারা এই প্রবলেম থেকেও বেরিয়ে আসে। ফাইনালি সেই দিন চলে এলো যেদিন এমার বাচ্চার জন্ম দেওয়ার সময় হলো। এই পুরো কাজটা ঈশ নিজে হ্যান্ডেল করে আর আমাদের দেখানো হয় তাদের একটা খুবই আদুরে মেয়ে সন্তান হয়েছে। বাচ্চাটা দেখে তারা দুজনে খুব খুশি হয়ে যায়, কারণ বাঁচার একটা নতুন আশা তাদের হাতে এসে গেছে। এরপর তারা রাস্তার দিকে গিয়ে নিজেদের বাড়ির অ্যাড্রেস লিখে দেয়, এই আশায় যে কোনো মানুষ যদি এখানে আসে তাহলে যেন তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে খাবার আর পানির জন্য। দেখতে দেখতে আরো 6 বছর কেটে যায়। ঈশ কোনো কাজে জঙ্গলের দিকে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার কারের সামনে একটা বন্য প্রাণী চলে আসে। ভয় পেয়ে ঈশ বাইরে নেমে দেখে প্রাণীটা কিন্তু কষ্টে ছটফট করছিল। তাই ঈশ তার কষ্ট শেষ করে দেয়, সে তাকে শুট করে মেরে ফেলে। এই দৃশ্যটা দূরে দাঁড়িয়ে একটা মেয়ে দেখছিল। গুলির আওয়াজ শুনে মেয়েটা ঘাবড়ে গিয়ে জঙ্গলের ভেতরে দৌড়ে পালাতে লাগলো। ঈশও তাকে দৌড়াতে দেখে সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড়ালো তাকে ধরার জন্য। মেয়েটার মনে হচ্ছিল ঈশ তাকে ক্ষতি করবে, কিন্তু ঈশ তেমন ছিল না। ওরা তো নিজেরাই সার্ভাইভার খুঁজছিল। ঈশ যখন এই ক্ষুধার্ত মেয়েটাকে একটা আপেল খেতে দেয় তখন মেয়েটা বুঝে যায় ঈশ খারাপ মানুষ না। ঈশ তাকে নিজের সাথে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু মেয়েটা তার সাথে গাড়ির সিটে বসে না, বরং পিছনের ট্রাঙ্কে উঠে বসে। বাড়ি এসেও দেখা যায় মেয়েটা ট্রাঙ্ক থেকে নামছে না। বাড়িতে আমরা দেখি এত বছরে ঈশ আর এমার 2টি বাচ্চা হয়ে গেছে আর এখন তাদের 3য় বাচ্চাও আসতে চলেছে। তারা যখন পুরো টাউনে নিজেদের নাম আর অ্যাড্রেস লিখে রেখেছিল সেটা দেখে আরো 2জন মানুষ তাদের সাথে থাকতে চলে এসেছে, যাদের নাম জর্জ আর মারিনা। আর গত 1 বছর ধরে জর্জ আর মারিনা ঈশ ও এমার সাথেই থাকছে, কারণ এখানে কোনো কিছুরই অভাব ছিল না। যাই হোক, ঈশ যে মেয়েটাকে জঙ্গল থেকে নিয়ে এসেছে সে এখনো ট্রাঙ্ক থেকে বের হয়নি। পুরো রাতও সে ট্রাঙ্কেই কাটায়। সকাল হলে মারিনা তাকে খাবার দিতে আসে, কিন্তু মেয়েটা ঘাবড়ে গিয়ে খাবারটা ছুঁড়ে ফেলে। তখন মারিনা তাকে কাম ডাউন করায় আর নিজের গল্প শোনায়। সে আর জর্জ অনেক মাস ধরে এই একা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। তারপর তারা ঈশ আর এমার অ্যাড্রেস পায় আর তাদের সাথেই থাকতে চলে আসে। মারিনা বলে ওরা দুজন খুব ভালো মানুষ আর এখানে কোনো কিছুর অভাব নেই। এই কথাগুলো শুনে মেয়েটা একটু কাম ডাউন হয় আর ধীরে ধীরে তাদের সাথে মিশতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, মেয়েটা এখনো খুব বেশি কথা বলেনি আর নিজের নামও বলেনি। একদিন মারিনা মেয়েটার জিনিসপত্র দেখছিল, তখন তার মধ্যে অদ্ভুত অদ্ভুত ড্রয়িং দেখতে পায়। সাথে একটা লেটার এসে মেয়েটার নাম জানতে পারে, ওর নাম ইভি। ওই লেটারে লেখা ছিল প্যান্ডামিকের সময় ইভির ড্যাড তার সাথে খুব খারাপ কাজ করেছে, যার কারণে এখন সে সামনে আসা প্রত্যেক মানুষকেই ভয় পায়। ওই লেটারটা তার মম লিখেছিল। মম চাইছিল ইভি যার কাছেই যাক সে যেন ইভির যত্ন নেয়, কারণ তার মম নিজে আর বেশি দিন বাঁচবে না। এই কথা জানার পর সবাই ইভির ওপর আগের থেকে আরো বেশি খেয়াল রাখতে শুরু করে। ঠিক সেই রাতেই এমার 3য় বাচ্চা জন্মায় আর এই কারণে তারা সবাই খুশি হয়ে যায়। এভাবে 1 বছর কেটে যায়। একদিন তারা খবর পায় তাদের এরিয়াতে নাকি কেউ এসেছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ছোট বাচ্চাদের ভেতরে পাঠিয়ে দিয়ে বড়রা সবাই গান
গানস নিয়ে বাইরে বের হয় চেক করতে যে কে এসেছে। তারা জানতে পারে এটা আরেকটা সার্ভাইভাল গ্রুপ, টোটাল 4 জন। এরা ঈশ আর এমার লেখা অ্যাড্রেস দেখে এখানে পৌঁছেছে। এই গ্রুপে একজন ডক্টর ছিল, মলি। মলি তাদের বলে এত বছরে সে শুধুই 4 জন জীবিত মানুষের সাথেই দেখা পেয়েছে, আর এরপর এখন সে ঈশের ফ্যামিলির সাথে দেখা পেল। তাদের চেহারা আর কথাবার্তা দেখে মনে হচ্ছিল তারা কাউকে ক্ষতি করবে না, তাই ঈশ আর এমা তাদেরকেও নিজেদের ফ্যামিলিতে অন্তর্ভুক্ত করে নেয়। এমনিতেও এখানে জিনিসপত্রের কোনো অভাব নেই, এখন তারা সবাই মিলে একসাথে একটা বড় সোসাইটি বানাতে পারে। ঈশ নতুন মেম্বারদের এই দুনিয়ায় সার্ভাইভ করার রুলস বুঝিয়ে দেয়। সবসময় তাদের অস্ত্র নিজের কাছে রাখতে হবে, কারণ দুনিয়াটা এখন জঙ্গলের মতো হয়ে গেছে, যে কোনো সময় বন্য প্রাণীর মুখোমুখি হতে পারে। আর যখনই তারা সাপ্লাই আনতে বাইরে বের হবে তখন অবশ্যই গ্রুপ হয়ে বের হবে, নইলে কোনো বন্য প্রাণী বা অন্য কিছু তাদের ক্ষতি করে দিতে পারে। এই সব নীতি বুঝিয়ে দেওয়ার পর তারা সাপ্লাই নিতে বের হয়। মলি হসপিটালের দিকে যায়। মলি যেহেতু একজন ডক্টর ছিলেন, সে হসপিটাল থেকে অনেক জিনিসপত্র সংগ্রহ করে যেগুলো তারা তাদের কমিউনিটিতে নিয়ে যেতে পারবে, আর যেগুলো দিয়ে সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। যাই হোক, বছর কেটে যায়, আমরা জানতে পারি এই পুরো গ্রুপে অনেক বাচ্চা হয়ে গেছে। অন্য কাপলেরও বাচ্চা ছিল, তাদের কমিউনিটি আরো বড় হতে থাকে। ঈশ তার সব বাচ্চাকে পড়াতো আর বলতো আগের সময়ের কমিউনিজম কেমন ছিল, মানুষ কিভাবে সার্ভাইভ করত। সে তাদের পড়াচ্ছিল যাতে ভবিষ্যতে তাদের কোনো সমস্যা না হয়। তাদের জীবন মোটামুটি নর্মাল চলছিল। বাড়ির আশেপাশে পুরো জঙ্গল গজিয়ে উঠেছিল, আর সেই জঙ্গল থেকে একদিন একটা বিশাল সিংহ তাদের বাড়িতে ঢুকে পড়ে। ভাগ্য ভালো, ঠিক সময়েই ঈশের নজর সিংহটার উপর পড়ে। নিজের বাচ্চাদের বাঁচাতে ঈশ সেখানে যায়, আর সিংহটা ঈশের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা কিছু করার আগেই সিংহটা ঈশকে ভয়ঙ্করভাবে আহত করে দেয়। এটা দেখে সবাই প্যানিক হয়ে যায়। সবাই যখন সেখানে পৌঁছায় তখন সিংহটা পালিয়ে যায়। ঈশের এই অবস্থা দেখে এমা রাগে একদম পাগল হয়ে যায়। সে গান নিয়ে জঙ্গলে গিয়ে ওই সিংহটাকে শুট করে মেরে ফেলে, আর ঠিক সময়ে মলি আর বাকি সবাই মিলে ঈশের প্রাণ বাঁচায়। এরপর ট্রিটমেন্ট শুরু হয়, বেশ কয়েক সপ্তাহ লাগে, কিন্তু তারপর ঈশ আগের মতোই সুস্থ হয়ে যায়। দেখতে দেখতে আরো 17 বছর কেটে যায়। এই মানুষগুলোর বাচ্চারা এখন বড় হয়ে গেছে। আমরা জানতে পারি এত বছর পর ঈশের বড় মেয়ে হেইডার তাদেরই গ্রুপের একটা ছেলের সাথে ইনভলভ হতে শুরু করে। তাদের বন্ধুত্ব খুব ভালো ছিল, আর এতে কেউ বিরক্তও ছিল না, কারণ এই মানুষগুলোই তো এখন নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। হেইডার আর ওই ছেলেটা এখন এই দুনিয়া এক্সপ্লোর করতে আর নতুন সার্ভাইভার খুঁজতে এই টাউন থেকে বাইরে যেতে চায়। এতে কেউ আপত্তি করে না, সবাই তাদের গান আর কিছু জরুরি জিনিসপত্র দিয়ে সফরে পাঠিয়ে দেয়। তাদের যাওয়ার পর এখানে আরেকটা সমস্যা দেখা দেয়। বাকি রিসোর্সের মোটামুটি ঠিক ছিল, কিন্তু এখন তাদের পানি সংকট শুরু হয়। ড্যামে গিয়ে তারা দেখে ড্যামের পানি কমে যাচ্ছে। এই সমস্যা তাদের জন্য প্রাণঘাতীও হতে পারে। কয়েকদিন পর তাদের এলাকায় আসে আরেকটা গ্রুপ, যাদের কাছে দুটো ট্রাক ছিল। তাদের পেট্রোল কম ছিল, তাই তারা ঈশের কাছে পেট্রোল চাইতে আসে। বদলে তারা বলে তারা তাদের পানি সমস্যা সলভ করে দিতে পারবে, কারণ তাদের কাছে একটা ড্রিল মেশিন আছে, আর মাটির নিচে ড্রিল করে এখনো পানি বের করা সম্ভব। ঈশের কাছে অফারটা খারাপ মনে হয়নি, তাই তাদের কমিউনিটিতে থাকতে দেয়, কিন্তু নিজেদের সবাইকে সতর্ক করে দেয় সাবধানে থাকতে, হতে পারে এই মানুষগুলো বিপজ্জনক। এরপর দেখানো হয় ডিল অনুযায়ী তারা ঈশের বাড়িতে ড্রিলিং শুরু করে। অনেক দিনের পরিশ্রমের পর অবশেষে পানি বেরিয়ে আসে, আর সবাই খুব খুশি হয়। ডিল সম্পূর্ণ হয়ে যায়। ঈশের লোকজনও তাদের অয়েল দিয়ে দেয়, আর আজ রাত তারা সেলিব্রেট করে। সকালে তাদের এখান থেকে চলে যাওয়ার কথা ছিল। ঈশ লক্ষ্য করে ওই গ্রুপের লিডার চার্লি রাতে খুবই সন্দেহজনকভাবে তাদের একটা ঘর থেকে বের হচ্ছিল, আর বাইরে একজন লোক পাহারা দিচ্ছিল। ঈশ গিয়ে দেখতেই জানতে পারে চার্লি ইভিকে টর্চার করেছে। ঈশ দ্রুত এই কথা পুরো কমিউনিটিকে জানায়। ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর ছিল। ইভি বলে চার্লি বলেছে সে এখন আর কোথাও যাবে না, কারণ এখানে সাপ্লাই আছে, অনেক অস্ত্র আছে। এটা শুনে সবাই ঘাবড়ে যায়, আর ঈশের মনে হয় এবার তাদের চার্লিকে মেরে ফেলতে হবে, কারণ যদি তারা চার্লিকে না মারে তাহলে চার্লি তাদের এত বছর পরে গড়ে ওঠা পুরো কমিউনিটিকে মেরে ফেলবে। চার্লিকে মারার পক্ষে অনেকেই ছিল, কিন্তু কিছু মানুষের ভাবনা ছিল এই দুনিয়ায় এমনিতেই খুব কম মানুষ বেঁচে আছে, চার্লিকে মেরে ফেললে জনসংখ্যা আরো কমে যাবে। তখন ঈশ বলে যদি আমরা চার্লিকে না মারি তাহলে আমরা সবাই মারা যাব। এরপর তারা একটা প্ল্যান বানায়, বাইরে বের হয়ে চারিদিক থেকে চার্লিকে ঘিরে ফেলে। চার্লি কিছু বলার আগেই ঈশ একটা কুঠার দিয়ে তার প্রাণ নিয়ে নেয়, এরপর তাকে কবর দিয়ে দেয়। এসব করার পর ঈশের খুব খারাপ লাগছিল, কারণ সে জীবনে প্রথমবার কাউকে মেরেছে, তাও নিজের সার্ভাইভ করতে। সে জানতো এটা ভুল কাজ না, সে নিজের কমিউনিটিকে বাঁচানোর জন্য এসব করেছে, কিন্তু তবুও সে ভীষণ দুঃখী ছিল। সকাল হলে তারা চার্লির গ্রুপকে জানায় তারা তাদের গ্রুপ লিডার চার্লিকে মেরে ফেলেছে, কারণ সে তাদের কমিউনিটির এক মেয়ের উপর টর্চার করেছিল। চার্লির মৃত্যুর কথা শুনে চার্লি পুরো গ্রুপের খুব বেশি খারাপ লাগেনি, বরং কিছু লোক বলল চার্লি লিডার হওয়ার সুযোগ নিয়ে ফায়দা তুলত, এমনকি সে নিজের গ্রুপের মেয়েদেরও টর্চার করেছিল। তাই এক বন্ধু ছাড়া বাকি সবাই তার মরাই খুশি ছিল।
কিন্তু চার্লির ওই বন্ধুটা ঈশের উপর খুব চেঁচামেচি করে। এরপর ঈশ চার্লির পুরো গ্রুপকে বলে, আমাদের কাছে কোনো কিছুর অভাব নেই, তোমরা সবাই এখানে শান্তিতে থাকতে পারো। কিন্তু ওই ছেলেটা না, কারণ ওর ভেতর থেকে চার্লির মতোই গন্ধ আসে, ও আমাদের জন্য বিপদ হতে পারে। সবার একই মত নিয়ে শাস্তি হিসেবে তারা চার্লির বন্ধুকে কমিউনিটি থেকে বের করে দেয়। প্রথমে ছেলেটা চলে যায়, কিন্তু পরে যখন সে বুঝতে পারে সে কমিউনিটির বাইরে সার্ভাইভ করতে পারবে না, তখন সে ফিরে আসে। কিন্তু ঈশ নিজের কমিউনিটির সিকিউরিটির জন্য তাকে গ্রহণ করে না। এরপর দেখা যায় কমিউনিটির সব বাচ্চা পুরনো রিসার্চ দেখে একটা প্লেন বানানোর চেষ্টা করছিল। তারা জানতো কয়েকদিনের মধ্যেই তারা এটাকে পারফেক্ট ভাবে বানিয়েও ফেলবে, কিন্তু তার আগেই কমিউনিটিকে আরেকটা বড় বিপদের মুখোমুখি হতে হয়। কমিউনিটির অনেক মানুষ সেই একই ভাইরাসে ইফেক্ট হয়ে যায়, যে ভাইরাস আজ থেকে 20 বছর আগে ছড়িয়েছিল, যেগুলো থেকে আগে এসব মানুষরা কোনো না কোনোভাবে ইমিউন হয়ে গিয়েছিল। মলির কাছে অনেক মেডিসিন ছিল, তাই সে সবাইকে চিকিৎসা দেয় ঠিকই, কিন্তু ঈশের ছেলে খুব বেশি অসুস্থ ছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে পুরো কমিউনিটি চিন্তায় পড়ে যায়। এই টেনশনের মাঝে আমরা দেখি ঈশের বড় মেয়ে একা একা বাড়ি ফিরে আসে। সে কাঁদছিল, সবাই তাকে পার্টনারের কথা জিজ্ঞেস করে। কাঁদতে কাঁদতে সে বলে, যখন তারা সফরে বের হয়েছিল তারা অনেক শহর খুঁজেছে, সার্ভাইভার খুঁজতে এক একটা বাড়ি পর্যন্ত তন্ন তন্ন করে রেখেছে, কিন্তু কোনো মানুষ পায়নি। তারা সব জায়গায় জায়গায় নিজেদের বাড়ির অ্যাড্রেস লিখে গেছে। এরপর তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে জঙ্গলের ভেতরে তারা একজন মানুষকে দেখতে পায়। সেই লোকটা হেইডারের পার্টনারকে ধরে মেরে ফেলে। সে বলে এটা চার্লির বদলা, মানে পরিষ্কার ওই লোকটা ছিল যাকে ঈশ তার গ্রুপ থেকে বের করে দিয়েছিল। হেইডার বলে, আমি নিজের প্রাণ বাঁচাতে আর কি বা করতাম, আমি তাকে মেরে ফেলেছি আর দ্রুত বাড়ি ফিরে এসেছি। সবাই দুঃখী হয়ে যায়, কিন্তু তারা এই দুঃখ কাটিয়ে উঠতে না উঠতেই ঈশের আরেক ছেলে মারা যায়। এখানেই শেষ না, ঈশের ছেলের মৃত্যুর পর কমিউনিটির আরো 3 জন মেম্বার মারা যায়। এই ঘটনার ধাক্কায় ঈশ ভেঙে পড়ে। এখন আর তার এই দুনিয়ায় থাকতে মন চায় না, সে দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। কিন্তু তখন এমা তাকে ঠিক সেভাবেই সাপোর্ট করে যেভাবে একসময় ঈশ একদম একা ছিল। এমা বলে, দেখো, যখন আমাদের কাউকেই পাওয়া যায়নি তখন আমরা দুজন মিলে জীবন নতুন করে শুরু করেছিলাম, আর আজ তো আমাদের এত বড় গ্রুপ হয়েছে, আমাদেরই এই দুনিয়াকে আবার জনবসতি করতে হবে। তুমি যদি এভাবে হাল ছেড়ে দাও তাহলে গ্রুপের বাচ্চাদের ট্রেনিং কে দেবে? এমার কথা শুনে ঈশ একটু সাহস পায়। সে পাহাড়ে চলে যায় সানরাইজ দেখতে। এই সানরাইজ আগের দুনিয়ার সানরাইজ থেকে একদম আলাদা ছিল। আগে মনে হতো প্রকৃতির রঙগুলো ফিকে, এখন যেন সবকিছুতে আলাদা একটা তাজা ভাব আছে। এটা দেখে ঈশ বুঝে যায় এটা আর আগের দুনিয়া নেই, এটা এক নতুন দুনিয়া। সে এতদিন বাচ্চাদের পুরনো দুনিয়ায় থাকার প্রশিক্ষণ দিচ্ছিল, এটা ভুল ছিল। সে বুঝে যায় এখন তাকে বাচ্চাদের এই নতুন দুনিয়ায় সার্ভাইভ করতে শেখাতে হবে। বাড়ি ফিরে সে বাচ্চাদের সামনে একটা স্পিচ দেয়, আমরা এতদিন ভুল ডাইরেকশনে এগোচ্ছিলাম, আমরা পুরনো দুনিয়ায় চলার মতো চেষ্টা করেছিলাম, কিন্তু যখন পুরনো দুনিয়ায় নেই তখন সেখানে চলার ট্রেনিং কেন নেব? এটা নতুন দুনিয়া আর আমাদের এই দুনিয়ার হিসেবেই চলতে হবে। ঈশ বলে, আজ থেকে তোমরা সেটাই শিখবে যা নেচার তোমাদের শিখাবে, আর যা এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য দরকার। এই দুনিয়ায় তাদের কমিউনিকেশন একদম বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় এখন তারা নিজেদের কমিউনিকেশন নেটওয়ার্ক বানাবে। তারা আবার নতুন করে একটা রেডিও বানায় যাতে তাদের কমিউনিকেশন স্ট্রং হয়ে যায়। এরপর থেকে প্রায় ঈশ নতুন নতুন সোশ্যাল ইভেন্টস আয়োজন করতে থাকে যাতে বাচ্চারা বুঝতে পারে মানুষ কিভাবে একসাথে মিলে জীবন কাটায়। ঈশ তার এই চেষ্টা শুধু নিজের কমিউনিটির মধ্যেই রাখেনি, সে কমিউনিটির বাইরে বের হয়ে নিজের শহরকেও রিনোভেট করা শুরু করে, আবার হোটেলগুলো জনবসতি করে, আর এরপর আশেপাশের শহরগুলো ঠিক করার উদ্দেশ্য নেয়। ফিল্মের পোস্ট ক্রেডিট সিনে আমরা ঈশকে তার নাতির সাথে দেখি। নাতি তাকে পুরো গল্পটা বলছিল। সে বলে, এই দুনিয়া এখন একদম আমাদেরই প্রজন্মের, আর এটাকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন তোমার। এই কথা বলার সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।